ওয়েলকাম টু দ্য অ্যানাদার ক্লাস অফ বায়ো লার্নিং ইউটিউব চ্যানেল। তোমরা সবাই জানো যে তোমাদের প্ল্যান্ট টিস্যু যেটা চলছিল ক্লাস 11-এর, সেটা আমরা টপিকগুলো যেগুলো পড়ানোর বিষয় ছিল আমরা থিওরিটিক্যাল পার্ট যেগুলো ছিল কমপ্লিট করে দিয়েছি। আজকে আমরা একটা স্পেশাল ক্লাস মানে পপ আপ ক্লাস নিয়ে আমরা এসেছি। তো আজকে আমরা যে বিষয়গুলো দেখবো সেগুলো হচ্ছে কয়েকটা বিষয় যেগুলো আমরা ছোট ছোট কোশ্চেন পড়েছি কিন্তু সেভাবে হয়তো আমরা পড়িনি বা বিষয়গুলো জানি না। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি দেখো, সেখানে আমি কিছু কোশ্চেন লিখে নিয়েছি এবং সেই জোনটার আমি নাম দিয়েছি হটস পয়েন্ট, কারণ এগুলো খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। তো এই জায়গাগুলো তোমার কিছু কিছু আহ, তোমরা জানো বা কিছু কিছু জানো না। তো সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে মেনলি আলোচনা করব। তো চলো আমরা কথা বেশি না বাড়িয়ে আমরা টোটালি আলোচনাটা শুরু করি বা আমাদের ক্লাসটায় চলে আসি। তো প্রথম থেকেই দেখো আমি কিছু বিষয়ে লিখে নিয়েছি বা কিছু কোশ্চেন লিখে নিয়েছি, তো সেগুলি তোমাদের সাথে আলোচনা করব। যেটা হচ্ছে প্রথম যেটা আছে দেখো, বলছে উদ্ভিদ কলাস্থানিক বিদ্যার জনক কে। তাহলে ফার্স্ট আমাদের যে কোশ্চেনটা আছে দেখো কি বলছে না, উদ্ভিদ কলাস্থানিক বিদ্যার জনক কে। এটা তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে নেহেমিয়া গ্রিউ। নেহেমিয়া গ্রিউ, নেহেমিয়া, আমি দুটোতেই লিখছি নেহেমিয়া গ্রিউ। উদ্ভিদ কলাস্থানিক বিদ্যার জনক বলা হয়। এটা যদি ইংলিশ টার্মটা লিখি NEHEMIAH, নেহেমিয়া গ্রিউ। ইনি হলেন উদ্ভিদ কলাস্থানিক বিদ্যার জনক। এটা গেল ফার্স্ট পয়েন্ট বা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি আছে দেখো, সেকেন্ড কোশ্চেন বলছে দেখো শুট অ্যাপেক্স বা বিট অফ শীর্ষ। বিট অফ বলতে আমরা মেইনলি কি বুঝি না, বিট অফ বলতে আমরা মেইনলি যেটা বুঝি সেটা হচ্ছে কাণ্ডের অগ্রভাগ বা উদ্ভিদের মাটির ওপরে যে অংশটা থাকে সেই অংশটাকে বলা হয় বিটপ। তাহলে বিটপ শীর্ষ বলতে কোনটাকে বোঝাচ্ছে? তাহলে একদম বিটপের অগ্রভাগটাকে বোঝাবে। দেখো কি বলছে, বলছে দেখো কাণ্ড বা বিটপের প্রধান শাখা এবং অন্যান্য শাখা প্রশাখার বিভাজনক্ষম অগ্রবর্তী প্রান্তদেশকে বলা হচ্ছে শুট অ্যাপেক্স। তাহলে অ্যাপেক্স মানে হচ্ছে অগ্রভাগ আর শুট মানে বিটপ। তাহলে কি বললাম, কাণ্ড বা বিটপের প্রধান শাখা যেটা থাকবে, তাহলে এটা যদি কাণ্ড বা বিটপ একটা হয় তাহলে এর অগ্রভাগের, এটা প্রধান শাখা ধরলাম, এর অগ্রভাগ যেটা তাহলে একদম হচ্ছে টিপ পোরশন, যেটা অগ্রবর্তী ও প্রান্তদেশটাকে কি বলা হলো? শুট অ্যাপেক্স। এই শুট অ্যাপেক্স সম্পর্কিত দুটি মতবাদ আছে। দেখো এর পাশে আমি লিখেছি শুট অ্যাপেক্স সম্পর্কিত মতবাদ। কয়টি মতবাদ আছে না, দুটি মতবাদ আছে। শুট অ্যাপেক্স কিভাবে গঠিত হচ্ছে তার সম্পর্কে দুটি থিওরি বা মতবাদ আমরা পাচ্ছি। কি কি না, দুটো মতবাদ যদি আমরা দেখি তাহলে প্রথম মতবাদ যেটা আছে সেটা হচ্ছে হিস্টোজেন থিওরি, সরি এটা হচ্ছে টিউনিকা কর্পাস থিওরি। তাহলে এক নম্বর হচ্ছে টিউনিকা কর্পাস থিওরি, টিউনিকা কর্পাস, CORPUS, টিউনিকা কর্পাস থিওরি। একটা হচ্ছে টিউনিকা কর্পাস থিওরি। এই থিওরিটা কে দিয়েছিলেন না, এই থিওরিটা দিয়েছিলেন স্মিথ, SCHMIDT, ঠিক আছে 1924 সালে। 1924 সালে প্রথম যে থিওরিটা সেটা হচ্ছে 1924 সালে, সরি এর আগে একটা থিওরি আছে, এটা হচ্ছে পরের থিওরি টিউনিকা কর্পাস থিওরি। আর একটা থিওরি যেটা আছে সেটা 1868 তে দেওয়া হয়েছিল হিস্টোজেন থিওরি। হিস্টোজেন থিওরি, হিস্টোজেন থিওরি, এটা কে দিয়েছিলেন? হ্যানস্টেন, HANSTEIN, 1868, মোস্ট প্রবাবলি 1868তেই তিনি দিয়েছিলেন। হ্যাঁ 1868তেই দিয়েছিলেন। এটা হচ্ছে দুটো থিওরি গেল, একটা হচ্ছে টিউনিকা কর্পাস থিওরি স্মিথের দেওয়া 1924, এটা পরে। আর তার আগে হিস্টোজেন থিওরি হ্যানস্টেন দিয়েছিলেন 1868। এটা গেল হচ্ছে শুট অ্যাপেক্স। এরপরে চলে এসে রুট অ্যাপেক্স। তাহলে কি রুট অ্যাপেক্স মানে একইভাবে শুট অ্যাপেক্সের মানে হচ্ছে শুট বা বিটপের অগ্রভাগ, তেমনি রুট অ্যাপেক্স মানে হচ্ছে রুট বা মূলের অগ্রভাগ। তাহলে দেখো কি আছে, রুট অ্যাপেক্স কি বলছে দেখো, মূলের অগ্রবর্তী অঞ্চলে বর্তমান একগুচ্ছ প্রারম্ভিক কোষ যা মূলত্র বা রুট ক্যাপ। তাহলে রুটের একদম ডগায় আমরা যদি এদিকে একটা ছবি আঁকি, এই ধরো মনে করো আমাদের একটা রুট, এটা একটা রুট, এখান থেকে রুটের ব্রাঞ্চ গুলো বের হয়,
তাই তো? তাহলে ব্রাঞ্চগুলো এখান থেকে আসছে। এই যে রুটের অগ্রভাগ বা ডগাটা, যেটাকে আমরা মূলত্র বলি, এই ডগায় কি থাকে? একগুচ্ছ কোষ থাকে, যারা কি করে, যারা হচ্ছে টুপি তৈরি করে একটা, যেটাকে কি বলা হয়? রুট ক্যাপ, তাই তো? এটাকে বলা হয় রুট ক্যাপ, রুট ক্যাপ বা মূলত্র। তাহলে মূলের অগ্রভাগের বর্তমান একগুচ্ছ প্রারম্ভিক কোষ যা মূলত্র বা রুট ক্যাপ দ্বারা সুরক্ষিত থাকে তাকে বলা হচ্ছে রুট অ্যাপেক্স। তাহলে একদম রুটের বা মূলের ডগাটাকে বলা হচ্ছে রুট অ্যাপেক্স। রুট অ্যাপেক্স সম্পর্কিত আবার দেখো দুটো মতবাদ আছে। তাহলে এখানেও আমরা দুটি মতবাদ পাবো। রুট অ্যাপেক্স কিভাবে তৈরি হচ্ছে বা তার গঠনটা কি রকম, দুটি মতবাদ আমরা পাচ্ছি। কি কি না, একটা মতবাদ হচ্ছে তোমার হিস্টোজেন থিওরি, হ্যান্সটেনের দেয়া। একটা হচ্ছে হিস্টোজেন থিওরি, হিস্টোজেন থিওরি, যেটা হ্যান্সটেন দিয়েছিলেন। হ্যান্সটেন সম্ভবত তোমার সালটা হচ্ছে 1870, 1870। এটা গেল একটা থিওরি। আর একটা থিওরি যেটা আছে সেটা হচ্ছে তোমার কর্পার কাপ্পি থিওরি, কর্পার কাপ্পি থিওরি, KORPER, KORPER, কর্পার কাপ্পি, KAPPE, কাপ্পি থিওরি, কর্পার কাপ্পি থিওরি। এই থিওরিটা দিয়েছিলেন স্কুপ, স্কুপ, SCHUEEP, স্কুপ, 1970, 1917 সালে। তাহলে দেখো রুট অ্যাপেক্স সম্পর্কিত দুটো মতবাদ হচ্ছে, একটা হচ্ছে হিস্টোজেন থিওরি, হ্যান্সটেনের দেয়া, আর একটা হচ্ছে কর্পার কাপ্পি থিওরি, সেটা হচ্ছে স্কুপের দেয়া। তাহলে এই গেল, তাহলে শুট অ্যাপেক্স আমাদের কমপ্লিট, রুট অ্যাপেক্স কমপ্লিট। এবার আমরা কোথায় চলে আসছি? প্লাস্টোকর্ন। প্লাস্টোকর্ন, হোয়াট ইজ প্লাস্টোকর্ন? বলছে দেখো দ্য ইন্টারভ্যাল অফ টাইম between the initiation of leaf growth at two consecutive nodes in a growing shoot apex। তাহলে কি বলছে? অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে দুটি পাতা বা আদি পাতা সৃষ্টির সময়কালকে বলা হচ্ছে প্লাস্টোকর্ন। তাহলে অ্যাকচুয়ালি আমি যদি প্লাস্টোকর্নটা বোঝাই, তাহলে প্লাস্টোকর্ন হচ্ছে যখন দুটো পাতা তৈরি হচ্ছে, তাহলে দুটো আদি পাতা তৈরি, তাহলে একটা পাতা একটা পর্ব থেকে তৈরি হলো, তারপরের পর্ব থেকে আরেকটা পাতা তৈরি হচ্ছে, তাহলে দুটো পাতা তৈরি হওয়ার যে মধ্যবর্তী সময়টা, সেই সময়টাকে বলা হচ্ছে কি? প্লাস্টোকর্ন। তাহলে আবার বলছি, দুটি আদি পাতা সৃষ্টির মধ্যবর্তী সময়কালটা কি বলা হচ্ছে? প্লাস্টোকর্ন। এবং এই প্লাস্টোকর্ন হতে যে ঘটনাটা এখানে দেখো, তারপর বলছে এবং এই সময় বিটপ সিডসে যে সকল পরিবর্তনগুলো ঘটে, তাহলে দুটো পাতা তৈরি করতে বিটপের মধ্যে একটা যে পরিবর্তন আসছে তাকে বলা হচ্ছে কি? প্লাস্টোকর্নিক চেঞ্জ বা প্লাস্টোকর্নিক পরিবর্তন। তাহলে দুটি পাতা তৈরির মধ্যবর্তী সময়কালটাকেই হচ্ছে প্লাস্টোকর্ন বলা হচ্ছে। তাহলে প্লাস্টোকর্ন গেল। তারপরের পয়েন্ট আছে দেখো, বা পরের টপিক যেটা আছে ক্যালিপ্ট্রোজেন। হোয়াট ইজ ক্যালিপ্ট্রোজেন? না, ক্যালিপ্ট্রোজেন বলছে দেখো একবীজপত্রী উদ্ভিদের মূলের অগ্রে বর্তমান যে প্রারম্ভিক কোষস্তর থেকে মূলত্র সৃষ্টি হয় তাকে ক্যালিপ্ট্রোজেন বলছে। তাহলে একবীজপত্রী উদ্ভিদের মূলের অগ্রে কিছু কোষ থাকে যেগুলো কি করে? মূলত্র তৈরি করে। তাহলে অ্যাকচুয়ালি যদি আমরা আবার ঘুরে দিকে দেখি, আমরা যদি এই দিকে ছবিটা আবার ফিরে আসি, এখানে রুট ক্যাপ বা মূলত্র তৈরি করছিল, তাহলে এটা মূলের অগ্রভাগ। তাহলে মূলের অগ্রভাগের যে কোষ স্তর থাকে, এইখানে এই কোষ স্তরটাকে কি বলবো? যারা এই মূলত্রটা তৈরি করছে তাদের এক কথায় বলা হচ্ছে কি? ক্যালিপ্ট্রোজেন, ক্যালিপ্ট্রোজেন। তাহলে মূলের অগ্রভাগে যে কোষস্তর থেকে রুট ক্যাপ তৈরি হচ্ছে সেটাই হলো ক্যালিপ্ট্রোজেন। তারপরে চলে এসো আইস প্ল্যান্ট। পরের পয়েন্ট আছে বা পরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আইস প্ল্যান্ট বা বরফ উদ্ভিদ। কি বলছে? না, বলছে কয়েক প্রকার উদ্ভিদের ত্বক কোষ মানে এপিডার্মাল সেলে থলির আকার ধারণ করে এবং থলির মধ্যে জল সঞ্চয় করে রাখে। শীতকালে ওই বিন্দু জলগুলো বিন্দু বিন্দু বরফে পরিণত হয়ে বরফের আচ্ছাদন তৈরি করে। তাহলে কি বললো? না, বলছে কিছু কিছু উদ্ভিদ আছে যাদের কি হয় না, যাদের ত্বকের যে কোষগুলো বা এপিডার্মাল যে সেলগুলো থাকে সেগুলো থলির মতো আকার ধারণ করে। এবার ওই থলির মধ্যে কি থাকে? জল সঞ্চয় থাকে। এবার শীতকাল যখন আসবে তাহলে জলগুলো কি হলো? বিন্দু বিন্দু বরফে পরিণত হলো এবং অসংখ্য বিন্দু বিন্দু বরফ হতে হতে একটা বরফের আচ্ছাদন তৈরি করছে। এবং যে সকল উদ্ভিদ দেখা যাচ্ছে সেই সকল উদ্ভিদগুলোকে বলা হয় আইস প্ল্যান্ট বা বরফ উদ্ভিদ। কোথায় আছে? মেসেম ব্রায়ানথেমাম ক্রিস্টালিনাম। দেখো একটা এক্সাম্পল দিয়েছি, মেসেম ব্রায়ানথেমাম ক্রিস্টালিনাম।
একটা এক্সাম্পল, এটা হচ্ছে আইস প্ল্যান্টের এক্সাম্পল। তাহলে আইস প্ল্যান্ট গেল। তারপরে আসছে কি পি প্রোটিন। পি মিন্স ফ্লোয়েম, ফ্লোয়েম থেকে পি শব্দটা এসেছে। তাহলে ফ্লোয়েমের মধ্যে যে প্রোটিন থাকবে সেটি হচ্ছে কি ফ্লোয়েম প্রোটিন বা পি প্রোটিন। দেখো বলছে সিপনলের সাইটোপ্লাজমে এক প্রকার সূক্ষ্ম প্রোটিন তন্তু থাকে। তাহলে সিপনলের সাইটোপ্লাজমে এক প্রকার সূক্ষ্ম প্রোটিন তন্তু থাকে যাদের বলা হচ্ছে কি ফ্লোয়েম প্রোটিন বা পি প্রোটিন। পি টার্মটা এসেছে ফ্লোয়েম থেকে, তাহলে ফ্লোয়েম প্রোটিনও জ্ঞান। তারপরে আমরা চলে আসি আবার এইদিকে। এদিকে এসে আমরা কি পাচ্ছি না দেখতে পাচ্ছি কুইসেন্ট সেন্টার। কুইসেন্ট শব্দের অর্থ হচ্ছে যারা নিষ্ক্রিয় হয়ে থাকে। তাহলে কুইসেন্ট সেন্টার কি না বলছে বিজ্ঞানী ক্লজ ইন দ্য ইয়ার অফ 1961 মূলের মূলত্র এবং ভাজক কলার মধ্যবর্তী অঞ্চলে, পাশে তোমরা ছবিটা দেখতে পাবে। তো মূলের মূলত্র এবং ভাজক কলার মধ্যবর্তী অঞ্চলে বর্তমান যে অর্ধচন্দ্রাকার বা আধঘানা চাঁদের মতো দেখতে নিষ্ক্রিয় কোষ সমষ্টিকে বলা হচ্ছে কুইসেন্ট সেন্টার। তাহলে কি বললো না মূলের মূলত্র মানে রুট ক্যাপ এবং ভাজক কলা, পাশে দেখো ছবিটা দেখতে পাচ্ছ তোমরা কোনটা কুইসেন্ট সেন্টার। মধ্যবর্তী অঞ্চলে যে অর্ধচন্দ্রাকার নিষ্ক্রিয় কোষগুলো থাকছে তাদের বলা হচ্ছে কি তাদের বলা হচ্ছে তোমার কুইসেন্ট সেন্টার। এবার আমি যদি বলি কুইসেন্ট সেন্টার কোথায় দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ভুট্টা গাছের ক্ষেত্রে তুমি দেখতে পাবে। জিয়া মেইজ, ZEAMAYS, জিয়া মেইজ ভুট্টা গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং এই কোষগুলোর বিশেষ বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য আছে দেখো, আমি তিনটে বৈশিষ্ট্য এখানে তোমাদের লিখবো। একটা হচ্ছে এই অঞ্চলে যে কোষগুলো থাকবে মানে কুইসেন্ট সেন্টারে যে কোষগুলো থাকবে তাদের ধীর গতিতে বিভাজন হয়। তাহলে এই অঞ্চলের কোষগুলো কি হয় ধীর গতিতে বিভাজন ঘটে, ধীর গতিতে বিভাজন ঘটে। কোষ বিভাজনগুলো খুব ধীরে ধীরে হবে, ধীর গতিতে বিভাজন ঘটবে, এক নম্বর পয়েন্ট। দু নম্বর কি বৈশিষ্ট্য আছে না ডিএনএ এবং প্রোটিন সংশ্লেষ খুব কম হয়। ডিএনএ এবং প্রোটিন সংশ্লেষ কম হয় বা সংশ্লেষের হার কম, প্রোটিন সংশ্লেষের হার কম হয়, মানে খুব ধীরে 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 হয়। আর তিন নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে কি না মাইটোকন্ড্রিয়ার সক্রিয়তা কম, মাইটোকন্ড্রিয়ার সক্রিয়তা কম, মাইটোকন্ড্রিয়ার সক্রিয়তা অনেক কমে যায়, সক্রিয়তা কম। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে কুইসেন্ট সেন্টার বা নিষ্ক্রিয় জোন বা অংশ। তাহলে কুইসেন্ট সেন্টার গেল। এরপরে কি আছে, এরপরে আছে অ্যালবুমিনাস সেল। অ্যালবুমিনাস সেল কি না বলছে অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যাদের ফুল হয় না ফ্লোয়েম কলার সঙ্গী কোষের পরিবর্তে, তাহলে ফ্লোয়েম কলায় আমরা সঙ্গী কোষ বা কম্প্যানিয়ন সেল থাকে জানি, কিন্তু যাদের ফুল হয় না তাদের সঙ্গী কোষের পরিবর্তে যে বিশেষ কোষ থাকে তাহলে তাদের বলা হয় অ্যালবুমিনাস সেল। তাহলে কাদের ক্ষেত্রে পাবো না অপুষ্পক উদ্ভিদের সঙ্গী কলার পরিবর্তে যে বিশেষ কোষগুলো থাকবে তাদের বলা হচ্ছে অ্যালবুমিনাস সেল। হয়ে গেল। তারপরে কোশ্চেন আছে কি দেখো স্টার্চ সিড বা স্টার্চের সিড বা আবরণী বা নালী কোথায় থাকে না, এটা যদি উত্তর বলি আমরা সেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, তাই তো। স্টার্চ সিড কোথায় থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে তুমি এই প্রকার স্টার্চ সিড দেখতে পাবে, যখন স্ট্রাকচার তোমরা পড়েছিলে তখন এগুলো দেখেছিলে। তারপর বলছে কি ক্যাসপেরিয়ান ফিতে বা প্যাসেজ সেল, ক্যাসপেরিয়ান স্ট্রিপ বা ক্যাসপেরিয়ান ফিতে এবং প্যাসেজ সেল বা পারণ কোষ কোথায় থাকে না এগুলো থাকে হচ্ছে রুটের এন্ডোডার্মিস অফ রুট। তাহলে এন্ডোডার্মিস অফ রুট মূলের এন্ডোডার্মিস বা অন্তঃত্বকে দেখতে পাবে, হয়েছে। তারপরের পয়েন্ট কি আছে, তারপরের পয়েন্ট আছে দেখো টাইলোসিস কি। টাইলোসিস হচ্ছে দেখো বলছে কিছু কিছু উদ্ভিদে গৌণ জাইলেম মধ্যস্থ জাইলেম প্যারেনকাইমা কোষ থেকে গঠিত উপবৃদ্ধি ট্র্যাকিড ও ট্র্যাকিয়া কোষে প্রবেশ করে বেলুনের মতো স্ফীত হয়, এদের টাইলোসিস বলে। পাশে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ দেখো যে কিছু কিছু উদ্ভিদ আছে যখন তাদের সেকেন্ডারি গ্রোথ হচ্ছে জাইলেম প্যারেনকাইমা গুলো ট্র্যাকিড বা ট্র্যাকিয়ার মধ্যে প্রবেশ করছে। তাহলে ট্র্যাকিড বা ট্র্যাকিয়ার মধ্যে প্রবেশ করে সেখানে কি করছে জাইলেম প্যারেনকাইমাটা ভেতরে ঢুকে বেলুনের আকার ধারণ করছে।
তাহলে এদের বলা হচ্ছে কি না টাইলোসিস। এবং এই টাইলোসিস হলে কি হবে না ট্র্যাকিড বা ট্র্যাকিয়ার মধ্য দিয়ে জল বা খনিজ লবণ যদি পরিবাহিত হয় বা কোনো পদার্থ যদি পরিবাহিত হয় সেগুলো বাধাপ্রাপ্ত হবে, কারণ ট্র্যাকিড বা ট্র্যাকিয়ার জায়গাটা কিন্তু প্যারেনকাইমা পূর্ণ করে দিচ্ছে। তবে এখানে কাজও আছে, কি হয় না এখানে কি থাকে দেখো দেওয়া রয়েছে শ্বেতসার, রজন ইত্যাদি সঞ্চিত থাকে। তাহলে শ্বেতসার, রজন এগুলো ওর মধ্যে সঞ্চিত থাকছে। তাহলে টাইলোসিস গেল। তারপরে চলে এসো টাইলোসয়েড কি। টাইলোসয়েড মেনলি দেখতে পাওয়া যায় কনিফার মানে পাইনাস বা পাইন জাতীয় গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, কনিফারাস প্ল্যান্টে। তাহলে কনিফার জাতীয় ব্যক্তবীজী উদ্ভিদের, মানে এখানে কনিফার তো অবভিয়াসলি একটা জিমনোস্পার্ম, কনিফার জাতীয় ব্যক্তবীজী উদ্ভিদের রজন নালীর গহ্বরগুলো, তাহলে রজন নালী যে থাকে আমরা সবাই জানি পাইন গাছ থেকে রজন উৎপন্ন হয়, রজন নালীর গহ্বরগুলো কি হয় না ওপরের দিকটায় কতগুলো মানে পাতলা আঁশের মতো বা ঝিল্লি বা পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে। সেই পোকার কোষগুলো কি বলা হচ্ছে তোমার কি টাইলোসয়েড। তোমরা ছবিতে নিশ্চয়ই দেখতে পাবে টাইলোসয়েড কি। তারপরে চলে এসো কোন কাণ্ডে অধঃত্বক বা হাইপোডার্মিস থাকে না, তাই তো। তাহলে এটা হচ্ছে মোনোকট, একবীজপত্রীদের ক্ষেত্রে, একবীজপত্রী কাণ্ডে মোনোকট স্টেম, মোনোকট স্টেম বা একবীজপত্রীর কাণ্ডের ক্ষেত্রে হাইপোডার্মিস পাবে না, কারণ ওদের মেকানিক্যাল স্ট্রেংথ বা যান্ত্রিক দৃঢ়তা দেওয়ার প্রয়োজন পড়ে না। তারপরে লাস্ট কোশ্চেন আজকের টপিকের বা আজকের ক্লাসের, সেটা কি বলছে না সেটা বলছে দেখো এপিডার্মিস এবং এপিব্লেমার মূল পার্থক্য কি। তোমরা যখন টিস্যু পড়েছো বা যখন অ্যানাটমি অফ স্টেম রুট এগুলো পড়েছো তখন সেখানে পেয়েছো এপিডার্মিস হচ্ছে কি না স্টেমের কভারিং, আউটার কভারিং অফ স্টেম। তাহলে এপিডার্মিস মিন আউটার লেয়ার অর আউটার কভারিং, একদম বাইরের দিকে যেটা ছিল আউটার লেয়ার অফ স্টেম, এটা হচ্ছে এপিডার্মিস। আর এপিব্লেমা কি আউটার লেয়ার অফ রুট। তাহলে মূলের বহিরাবরণীকে বলা হচ্ছে কি এপিব্লেমা, আর কাণ্ডের বহিরাবরণীকে বলা হচ্ছে এপিডার্মিস। কিন্তু চেয়েছে কি এদের মূল পার্থক্য কি। তাহলে মূল পার্থক্য হচ্ছে এপিডার্মিসের মধ্যে কিউটিকল থাকে, এপিব্লেমার মধ্যে কিউটিকল থাকে না। তাহলে মেন পার্থক্য কি হলো এপিডার্মিস যদি বলি আমি কিউটিকল present, but in case of epiplema cuticle absent, এবার দেখো তাহলে টোটাল বিষয়টা যেটা আমাদের পপ আপ ক্লাস আমরা বলেছিলাম তা দেখো টোটাল বোর্ড জুড়ে আমি কি করেছি না শুধু কোশ্চেন এবং তার সম্পর্কিত অ্যান্সার গুলো করেছি। এগুলো তোমরা পুরোটাই সুন্দর করে খাতায় লিখবে, কারণ এইগুলো তোমাদের কাছে অ্যাসেট হয়ে থাকবে। আমি এই জায়গাটাকে বেছে বেছে তোমাদের কিছু হটস পয়েন্ট বা হটস কোশ্চেন আমি এখানে দিয়েছি, পাশে তোমরা প্রত্যেকটারই ছবি দেখতে পেয়েছো। তাহলে এই জায়গাগুলো তোমরা সুন্দর করে খাতায় লিখবে এবং এইগুলো বিভিন্ন জায়গা থেকে মেন টপিকগুলো যেগুলো এইচএস এবং নিট দুটোর ক্ষেত্রেই কিন্তু সমানভাবে প্রযোজ্য, তাই এইগুলো কিন্তু তোমরা সুন্দরভাবে খাতায় লিখে রেখো। তো আজকের ক্লাসটা বা এই পর্যন্তই থাকলো এবং আমাদের পুরো বিষয়টা কি হলো প্ল্যান্ট টিস্যু যেটা আমরা পড়ছিলাম, প্ল্যান্ট টিস্যু থেকে আর আমাদের কিছু বাকি রইলো না। তাহলে প্ল্যান্ট টিস্যুটা আমরা টোটালি কমপ্লিট করে ফেললাম। এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে তো অবভিয়াসলি আমার সাথে যোগাযোগ করবে, আর তোমরা কমেন্টেও জানাতে পারো। আমরা পরের দিন অন্য একটা চ্যাপ্টারে ঢুকবো, কারণ আমরা মরফোলজিটা আপাতত বন্ধ রাখবো, মরফোলজিতে আমরা যাব না, মরফোলজি আমরা অন্য সময় পড়াবো। তো তার আগে আমরা একটা ইন্টারেস্টিং চ্যাপ্টারে চলে যাব। আজকের মতো ক্লাসটা এখানেই থাকলো। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, আর যারা আগের ক্লাসগুলো মিস করে গেছো তারা বায়ো লার্নিং ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।